সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা আশঙ্কা বিরাজ করছে 2024 থেকেই। রাজনৈতিক সরকার গঠনের পর পরিস্থিতির উন্নতির আশা করছিল সবাই। কতটা হলো সেই উন্নতি, কতটা দূর হয়েছে আশঙ্কা? আলাপে যাব। আমাদের সাথে আজ যুক্ত আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। নাইম আশফাক চৌধুরীর কাছ থেকেই শুরুতে জানতে চাই, যেটি বলছিলাম যে 2024-এ যখন একটা রাজনৈতিক পট পরিবর্তন হলো, যেহেতু একটা বিপ্লবের মধ্য দিয়ে হয়েছে, কাজেই নানান ঘটন অঘটনের ভেতর দিয়ে সেই সময়টা পার হয়েছে এবং আমরা দেখেছি যে সাধারণ মানুষের মধ্যে রাত জেগে পাড়া মহল্লা পাহারা দেওয়ার একটা চেষ্টা তখন, এবং প্রতিদিনই কোথাও না কোথাও চুরি ডাকাতি ছিনতাইয়ের খবরগুলো সামনে আসছিল। রাজনৈতিক সরকার গঠনের পর হ্যাঁ অবশ্যই ধীরে ধীরে সেই সময়টা নির্বাচনের আগেও আস্তে আস্তে কিছুটা আমরা কমতে দেখেছি, কিন্তু এখনকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটিকে যদি মূল্যায়ন করতে বলি কিভাবে বলবেন? জি, প্রথমে বলি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নিরাপত্তার যে ব্যবস্থা যেটা ছিল সেটা কোনোভাবেই সন্তোষজনক বলা যাবে না। যে কার্যক্রম করার দরকার ছিল সেই কার্যক্রম আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেই কার্যক্রম সঠিকভাবে গৃহীত হয়নি। দুটো প্রবাদ আছে বাংলায়, একটা হলো নাই মামার চেয়ে কানা মামা ভালো, আরেকটা হলো দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। দুটোই 180 ডিগ্রি অপোজিট। যেটা সিকিউরিটি সেক্টরে যে প্রবাদটা প্রণিধানযোগ্য এবং গ্রহণ করা উচিত সেটা হলো দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। অর্থাৎ সিকিউরিটি সেক্টরে কোনো অবস্থাতেই কোনো ব্যক্তি যার দ্বারা কোনো কাজ হবে না অথবা যিনি রাষ্ট্রের নিরাপত্তা বিধান করতে পারবেন না তার অবস্থান কোনো অবস্থাতেই সিকিউরিটি সেক্টরে থাকতে পারবে না। এই নীতিমালা যদি আপনি গ্রহণ না করেন তাহলে সিকিউরিটি সেক্টর কখনো ভালো হবে বলে আশা করতে পারে। দুই হলো যে সংস্কারের কথা আমরা বহু বছর ধরে শুনছি পুলিশ সংস্কারের ব্যাপারে, সেই পুলিশ সংস্কারের বিষয়গুলো কার্যকরভাবে গৃহীত হয়নি। জুলাই বিপ্লবের পরে যে পুলিশের মনোবল অনেক নিচু ছিল, আমি এখনো এই অন্তর্বর্তীকালীন সরকার গেল এবং নির্বাচিত সরকার প্রায় 2.5 মাসের উপরে হয়ে গেল, এখন পর্যন্ত আমি মনে করি না যে তারা যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেই লক্ষ্য অর্জিত হয়েছে বলে মনে করছি না। আমি যদি একটা উদাহরণ বলি, মনে করেন মোহাম্মদপুরের মতো একটা জায়গা, খুব ছোট একটা জায়গা, সেই জায়গাতে এখনো আমি এনশিওর করতে পারছি না যে এই জায়গায় আপনার নিরাপত্তা বিঘ্নিত হবে সেরকম একটা বিষয় আপনার হবে। কাপাসিয়ার যে ঘটনা হয়েছে তাতে করে দুটো বিষয়ে উপস্থাপিত হচ্ছে। এক হলো যেটা শোনা যাচ্ছে সে মাদকাসক্ত ছিল, আর দুই হলো যে সামাজিক অস্থিরতা যেটা আছে সেই সামাজিক অস্থিরতার একটা অংশ সম্ভবত এই কাপাসিয়ার ঘটনার সাথে সম্পৃক্ত। মাদকাসক্তের কথা যদি বলি, আমাদের বিশেষ করে মিয়ানমার সীমান্ত দিয়ে অবাধে আমার ধারণা এটা ঢুকছে এবং মাদকাসক্তির বিরুদ্ধে যে বর্তমান সরকার যে জিরো টলারেন্স নিয়েছে সেই জিরো টলারেন্সের যে সাথে সাথে যে কার্যক্রম সেই কার্যক্রম আমার কাছে এখন পর্যন্ত সন্তোষজনক পর্যায়ে পড়েনি। সেই সাথে আরেকটা বিষয় অবশ্যই সংযোগ করা উচিত, সেটা হলো শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে দিবে আর তাদের বিচার হবে না, 2 দিন পরে আবার তারা জামিনে বের হয়ে আসবে, এই যে সংস্কৃতি বর্তমানে চলছে বা পূর্বেও চলেছিল, এই সংস্কৃতি যদি চলে তাহলে মাদকাসক্ত নিরাময়ে কোনো অবস্থাতেই যাবে না। যদি প্রয়োজন হয় আইন এইটাকে সংস্কার করেন এবং মাদকাসক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের নিচে কিছু নাই এইরকম শক্ত অবস্থান যদি না নেন এবং এনফোর্স না করেন, মাদকাসক্ত থাকবে এবং এই যে বর্তমানে যে এরকম হত্যা চলছে এই হত্যার পরিমাণ সামনে আরো বাড়বে বলে আমি মনে করি। সামনের দিনগুলো নিয়ে নিশ্চয়ই আরো কথা বলতে চাই। মোহাম্মদ সাখাওয়াত হোসেনের কাছ থেকে ঘুরে আসি। আমরা যখনই
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলি, ঘুরে ফিরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে যারা আছেন তাদের প্রসঙ্গেও কথা চলে আসে এবং বিশেষ করে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যদি পুলিশ ফোর্স নিয়ে কথা বলি, একটা সময় আমরা দেখলাম যখন পুলিশের ওপর মানুষের আস্থা নেই এ ধরনের বলা হচ্ছে এবং নানান অভিযোগ পুলিশ বাহিনীটির ওপরে উঠে এলো। পাশাপাশি এটাও বলা হলো যে তাদের মনোবল ভেঙে গেছে এবং সেটাকে আবার পুনঃস্থাপনের একটা চেষ্টা চলছে। এখনকার পরিস্থিতি দেখে কি মনে হয় পুলিশের সেই মনোবল নতুন করে গড়ে ওঠার ব্যাপারটা আসলে কত দূর এগিয়েছে? পাশাপাশি জনগণের পুলিশের ওপর আস্থা ফিরছে বা ফিরতে শুরু করেছে বলে কি মনে করেন? আপনাকে ধন্যবাদ। রাষ্ট্র মূলত মানুষের কল্যাণের জন্যই রাষ্ট্র পরিচালিত হয় এবং রাষ্ট্রের যারা নীতি নির্ধারণী পর্যায়ে থাকেন তাদের মূল দায়িত্ব হচ্ছে জনগণের টোন বুঝে দায়িত্ব পালন করা। সম্প্রতি আমাদের একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন হচ্ছে জনগণের প্রতিক্রিয়া। এখন এই ধরনের কথা বলে মূলত মবকে উস্কে দেওয়া হয়। কিছু কিছু জায়গায় দেখা গেছে পুলিশ সদস্যরা আপনার দায়িত্ব পালন করতে যে মবের শিকার হয়েছে। তাহলে এই যে একটা সাংঘর্ষিক বিষয়, বলবো মব হচ্ছে জনগণের প্রতিক্রিয়া, আবার মব নিয়ন্ত্রণের জন্য পুলিশকে আমরা ব্যবহার করার চেষ্টা করবো, এবং পুলিশ মবের দ্বারা আক্রান্ত হয়ে দায়িত্ব থেকে পিছনে ফিরতে বাধ্য হবে। এরকম যদি একটা মিথস্ক্রিয়া আমাদের মধ্যে থাকে তাহলে পুলিশ যে মনোবল, পুলিশের আর পাবলিক একটা গুড রিলেশনশিপ সেটা আসলে কখনো হবে না। এখন মূল বিষয় হচ্ছে মানুষের একটা মানে স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষ অপরাধ করবে। মানুষের একটা ফ্রি উইল আছে অপরাধ করার। এখন এই ফ্রি উইলটাকে আমরা আসলে দুইভাবে আপনার বন্ধ করতে পারি। একটা হচ্ছে ফিয়ার অফ পানিশমেন্ট। এখন এই ফিয়ার অফ পানিশমেন্টটা রাষ্ট্র কিন্তু অপরাধীর উপর এনফোর্স করে। আরেকটা হচ্ছে সোশ্যাল কন্ট্রোল। সোশ্যাল কন্ট্রোলটা হচ্ছে সামাজিকভাবে এটা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ একজন অপরাধী যদি অপরাধ করে তাহলে অপরাধ করার ফলশ্রুতিতে সে যতটুকু লাভবান হয়, সমাজ থেকে যদি তার বিপরীতে অধিক পরিমাণে শাস্তি তার প্রতি নিশ্চিত করা যায় তাহলে কিন্তু অপরাধীকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এখন আমরা যদি এককভাবে পুলিশের উপর দায় দিয়ে দেই তাহলে কিন্তু কোনোভাবেই এই ঘটনাগুলো আপনার সুরাহা করা সম্ভব হবে না। পাশাপাশি আমার মনে হয় যে মবের ঘটনাগুলো ইতিপূর্বে ঘটেছে, সেই ঘটনাগুলোকে যদি আমরা সঠিকভাবে বিশ্লেষণ করি এবং ঘটনার বিপরীত যাদেরকে আমরা দায়ী করতে পারি কিংবা দায়ী করা যায়, শুধু যারা ঘটনাটা ঘটিয়েছে শুধু তারা নয়, এর পিছনে যারা পৃষ্ঠপোষকতা করেছে, এই ঘটনাগুলো মোকাবেলা করার নিয়ন্ত্রণ যাদের কাছে ছিল, নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকা সত্ত্বেও যারা ঘটনাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, তাদের উভয় পক্ষকে, দুই পক্ষকে যদি আমরা বিচারের মুখোমুখি করতে পারি তাহলে দেখা যাবে ফার্দার মবের মতো কোনো ঘটনা ঘটবে না। আরেকটা বিষয় হচ্ছে পুলিশের একটা ডিসক্রিপশন পাওয়ার আছে। অর্থাৎ পুলিশ অবস্থার পরিপ্রেক্ষিতে আপনার হচ্ছে তার আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য বিভিন্নভাবে আইন প্রয়োগ করার চেষ্টা করে। এই জায়গায় দেখা যাচ্ছে তার যে সিনিয়র অফিসার আছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের দ্বারা তারা বাধাগ্রস্ত হয়। ফলশ্রুতিতে আমরা যে প্রোঅ্যাক্টিভ পুলিশিং এর কথা বলি, সেই প্রোঅ্যাক্টিভ পুলিশিংটা পুলিশ কখনো এনফোর্স করতে পারে না। আর আমাদের বাংলাদেশের যে স্বাভাবিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যদি প্রোঅ্যাক্টিভ পুলিশিং প্রয়োগ করতে না পারে তাহলে কোনোভাবেই অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। সমাজবিজ্ঞানী দুরখেম সাহেব বলেছেন, মানুষের জন্মমৃত্যু যেমন সত্য, ঠিক তেমন ভাবে পৃথিবীতে যতদিন সমাজের অস্তিত্ব থাকবে ততদিন অপরাধেরও অস্তিত্ব থাকবে। কাজেই সমাজে অপরাধ ঘটবে এটা জেনেই মোকাবেলার জন্য আমাদেরকে ক্রাইম প্রিভেনশন অধিক মনোযোগী হতে হবে। ক্রাইম প্রিভেনশন হচ্ছে এমন একটা বিষয় যে আমরা আমাদের যে পূর্ববর্তী ডাটা আছে কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের ইনসিডেন্ট আছে তার ভিত্তিতে আমরা এমন কিছু ইনিশিয়েটিভ নিব যেখানে অপরাধীরা অপরাধ করার মতো কোনো সুযোগ পাবে না। এখন এই ধরনের সমাজ যদি আমরা নিষ্পত্তি করতে পারি, এই ধরনের একটা সমাজ যদি আমরা বিনির্মাণ করতে পারি, সেটা তো আসলে অনেক লম্বা প্রসেস এবং মানে হয়তো সুদূর ভবিষ্যতের জন্য যদি কোনো পরিকল্পনা হয় সেটার অংশ হবে। একদম থিওরিটিক্যাল এই ধরনের কিছু আসলে প্রয়োগ করা আমি জানি না এখনই কতটা সম্ভব হয়। যেখানে নাঈম আশফাক চৌধুরী আপনি বলছিলেন যে অপরাধের ধরন এবং এই যে কিশোর অপরাধ আমরা একটা সময়ে ভীষণ মাথাচাড়া দিতে দেখেছিলাম, কিছুটা নিয়ন্ত্রণও হয়েছিল, এখন আবার কিন্তু প্রচুর শোনা যায়। তো কিশোর বয়স থেকেই যখন অপরাধে জড়িয়ে যাচ্ছে আমাদের কিশোররা,
তখন এটা তো ধরেই নেওয়া যায় যে তারা বড় হতে হতে আরো বড় অপরাধীই হবে। কিশোর অবস্থায় অপরাধী ছিল, বড় হয়ে ভালো হয়ে গেল, এটা তো আসলে হওয়ার কথা নয়। সেই ক্ষেত্রে অপরাধের মাত্রা তো তাহলে বাড়তেই থাকবে। আপনি একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে কি দেখেন তাহলে সামাজিক নিরাপত্তার ভবিষ্যৎ কি? দুটো বিষয়, একটা হলো নীতি নৈতিকতার যে কথাটা বললেন, নীতি নৈতিকতা অবশ্যই একদম ঘর থেকেই আসতে হবে, এবং এইটা যদি ঘর থেকে শিক্ষাটা যদি না দেয়া হয়, যেটার পরিপূর্ণতা লাভ করে আপনি যখন বিদ্যালয়ে যাবেন, সেই বিদ্যালয়ে যে পরিবেশ আছে সেই পরিবেশ এবং এনফোর্সমেন্ট অফ ল যেটা আছে পরবর্তীতে সমাজে, এই সবগুলোই যদি এনফোর্স না করা যায় তাহলে কিশোর গ্যাংয়ের মতো এই বিষয়গুলো আসতেই থাকবে। কথা হলো যে এনফোর্সমেন্ট অফ ল যে বিষয়টা আছে সেখানে সম্পৃক্ততা থাকতে হবে সাধারণ জনগণের, যেরকম সম্পৃক্ততা প্রয়োজন, পারিবারিক সম্পৃক্ততা প্রয়োজন, আবার একই সাথে বিচার ব্যবস্থারও কিন্তু সম্পৃক্ততা প্রয়োজন। যে ব্যক্তি সে কিশোর হোক অথবা অ্যাডাল্ট হোক, যেই হোক না কেন, অপরাধী। সো যে কিশোর গ্যাং যে তাণ্ডব চালাচ্ছে, আমরা বিভিন্ন ইউটিউব অথবা সংবাদ মাধ্যমে দেখছি, তাদেরকে ধরে আইনের আশ্রয় নিয়ে তার বিচার ব্যবস্থা শেষ হওয়ার পরে, বিচারের পরে তাকে যে কারাগারে নিয়ে যাওয়া হলো এবং তার যে শাস্তি হলো 2 বছর, 5 বছর, 7 বছর, যাই হোক না কেন, এই যে ফলো আপ, এই ফলো আপটা কিন্তু আমরা খুব কমই দেখি। অর্থাৎ একজন অপরাধ করলো, সে কিশোর হোক বা অ্যাডাল্ট হোক, অপরাধ করার পরে আমরা যা দেখি যে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং আইনের মুখোমুখি করেছে, দ্যাটস ইট। এর পরের কিন্তু আর সংবাদ আর দেখি না। সে কি জামিনে বেরিয়ে আসলো, নাকি সে কারাগারে বর্তমানে আছে, বা 1 বছর পরেই তাকে সে মুক্ত হয়ে চলে এসছে। এই যে ফলো আপগুলো, এই ফলো আপগুলো আমি জানি না কে করে, বাট এই ফলো আপগুলো সাধারণ জনগণও জানা উচিত। যে অপরাধী যখন জানবে তার অন্য একজন অপরাধী অপরাধ করেছে, তার যাবজ্জীবন হয়েছে এবং 14 বছরের পূর্বে সে জেল থেকে বেরিয়ে আসতে পারেনি, অথবা তার মৃত্যুদণ্ড হয়েছে এবং সেই মৃত্যুদণ্ডটা কার্যকর হয়েছে, এই যে একটা বিশ্বাস, এই বিশ্বাসটা যতক্ষণ পর্যন্ত না আপনি অপরাধীর মনে ঢোকাতে পারবেন, ততদিন পর্যন্ত সে অপরাধ থেকে সে নিবৃত্ত হবে না। আর সমাজকে যদি আপনি এর সাথে সম্পৃক্ত না করেন, তাহলে কোনো অবস্থাতেই শুধুমাত্র এককভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা এটা কন্ট্রোল, নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব না। বর্তমানে যে পরিস্থিতি আছে, কঠোর আইন প্রয়োজন, এবং ইরেসপেক্টিভ অফ তার যে পরিচিতি, তার দলীয় পরিচিতি, এইগুলাকে বাদ দিয়ে তাকে আইনের মুখোমুখি করতে হবে এবং শাস্তি প্রদান করতে হবে। সেই শাস্তি যে হচ্ছে তার ফলো আপটা সাধারণ জনগণকেও জানাতে হবে। আপনি যেহেতু কঠোর আইন প্রয়োগের প্রসঙ্গটা নিয়ে এলেন, মোহাম্মদ সাখাওয়াত হোসেনের কাছে আমি শেষ প্রশ্নটি রাখতে চাই। আজ বিরোধী দলীয় নেতা বলেছেন যে সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে মনোযোগ কম, বরং রাজনীতির দিকে মনোযোগ বেশি। তো এই কথাটিকে ধরেই একটু জানতে চাই যে অপরাধ দমনের ক্ষেত্রে সরকারের পদক্ষেপগুলোকে কিভাবে বিচার করবেন বা কি ধরনের পরামর্শ থাকবে? আপনাকে ধন্যবাদ। আমি ইতিপূর্বে একবার বলার চেষ্টা করেছি যে আমাদের যে ক্রাইম স্ট্যাটিস্টিক্স আছে কিংবা বাংলাদেশ পুলিশের কাছে যে তথ্য ভান্ডার আছে অপরাধের, তার নিমিত্তে সামনের বছর কি ধরনের অপরাধ হতে পারে সেটার একটা ডাটা পুলিশের কাছে নিশ্চয়ই আছে। তাহলে সেটাকে প্রিভেন্ট করার জন্য আমি সবসময় কন্ট্রোলের বিপরীতে কথা, এবং পুলিশ সংস্কারের যে রিপোর্ট কিংবা ইতিপূর্বে যে ধরনের সংস্কার কমিশন বাংলাদেশে প্রত্যেক জায়গায় বলা আছে স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে। স্বাধীন পুলিশ কমিশন গঠন ব্যতিরেকে বাংলাদেশে পুলিশের যে সঠিক ফাংশনিং সেটা আসলে কোনোভাবে সম্ভব নয়। আপনি দেখেন পুলিশ যতভাবে রুল প্লে করুক না কেন, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা স্বরাষ্ট্র দায়বদ্ধ, আর স্বরাষ্ট্রমন্ত্রী একজন রাজনৈতিক ম্যান। কাজেই রাজনৈতিক যে আপনার পৃষ্ঠপোষকতা কিংবা রাজনৈতিক যে একটা প্রচ্ছন্ন কিংবা শক্তি
সেটাকে যতদিন না আমরা রিমুভ করতে পারবো ততদিন পর্যন্ত পুলিশ পাবলিক যে পার্টনারশিপ কিংবা পুলিশের প্রতি পাবলিকের যে স্যাটিসফ্যাকশন সেটা কোনোভাবে আপনার হচ্ছে মানে মজবুত করা সম্ভব হবে না। আমি একজন অপরাধ বিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে বলবো আমাদের যত বেশি সম্ভব ক্রাইম প্রিভেনশনের দিকে ঝুঁকা উচিত এবং পুলিশ এবং পাবলিকের মধ্যে যে একটা মানে অনেক ধন্যবাদ। পরামর্শ এবং মন্তব্য দুইই জানছিলাম আপনাদের দুজনের কাছ থেকেই। ধন্যবাদ জানাচ্ছি আজ আমাদের সাথে যুক্ত হয়ে আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ যুগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।